আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা বাংলাদেশের এমন দুজন রাষ্ট্রপ্রধানকে নিয়ে কথা বলবো যাদের নাম একই, শাহাবুদ্দিন, কিন্তু নাম এক হলেও তাদের কাজ আর আদর্শ ছিল একদমই ভিন্ন। দুজনেই বিচারপতির পদ থেকে দেশের সর্বোচ্চ আসনে বসেছিলেন, কিন্তু একজন ছিলেন নীতির মূর্ত প্রতীক আর অন্যজন আনুগত্যের। চলুন এই দুই ব্যক্তিত্বের মধ্য দিয়ে আমরা নেতৃত্বের আসল অর্থ খোঁজার চেষ্টা করি। তো চলুন গল্পটা শুরু করা যাক প্রথম শাহাবুদ্দিনকে দিয়ে। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তিনি এমন একজন মানুষ যিনি দেশের এক চরম সংকটের সময় অনিচ্ছা সত্ত্বেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেই দায়িত্ব নিয়েছিলেন তিনি সম্পূর্ণ নিজের শর্তে। সময়টা ছিল ১৯৯০ সাল। গণ আন্দোলনের পর দেশ জুড়ে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের দাবি উঠল। তখন অবাক করার মতো ব্যাপার হল, দেশের সব রাজনৈতিক দল মিলে একজনকেই বেছে নিল, আর তিনি ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তবে তিনি এই বিশাল দায়িত্বটা নিলেন এক ঐতিহাসিক শর্তে। আর এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাবুন একবার, বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যার জন্য দেশের সর্বোচ্চ আইন মানে সংবিধান সংশোধন করা হয়েছিল। এটা আসলে কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে তার ওপর সব দলের আস্থা ছিল প্রশ্নাতীত। তার ব্যক্তিত্ব আর গ্রহণযোগ্যতা যে কতটা গভীরে ছিল, এই একটা ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর দেখুন, তার এই যে চারিত্রিক দৃঢ়তা, এটা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়নি। ওনার পুরো কর্মজীবনটাই ছিল নীতির প্রশ্নে অটল থাকার এক উদাহরণ। এর জন্য তাকে বারবার শাসক দলের রোষানলে পড়তে হয়েছে, কিন্তু তিনি নিজের আদর্শের সাথে কখনোই কোনো অবস্থাতেই আপোস করেননি। তার নিজের এই একটা কথাই তার নীতির পুরো সারমর্মটা বলে দেয়। এমনকি যে আওয়ামী লীগ সরকার তাকে ১৯৯৬ সালে রাষ্ট্রপতি বানিয়েছিল, তারাও কিন্তু তার কাছ থেকে কোনো অন্যায় সুবিধা নিতে পারেনি। এর সবচেয়ে বড় উদাহরণ কোনটা জানেন? ২০০০ সালে সেই বিতর্কিত জননিরাপত্তা আইন। তিনি সোজাসাপটা সেই আইনে সই করতে মানা করে দিয়েছিলেন। তার নিরপেক্ষতার এক অসাধারণ দৃষ্টান্ত ছিল সেটা। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় শাহাবুদ্দিনের গল্পে। আর এখানে আমরা দেখব প্রথম জনের সাথে এক আকাশ পাতাল তফাত। তার রাষ্ট্রপতি হওয়ার পেছনের গল্প আর পুরো প্রক্রিয়াটাই ছিল একদম অন্যরকম। বিচারপতি শাহাবুদ্দিনের মতো কোনো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নয়, বরং সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। জাতীয় রাজনীতিতে যার তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না, তাকেই বসানো হলো দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে। সত্যি বলতে এটা ছিল এক নজিরবিহীন ঘটনাই। তার নিজের কথাতেই কিন্তু এই সম্পর্কের ধরনটা স্পষ্ট হয়ে যায়। একটা অসম সম্পর্ক, যেখানে একজন বস আর অন্যজন তার অধীনস্থ। তিনি নিজেই প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখাতে গিয়ে কদমবুসি করার বা পা ছুঁয়ে সালাম করার ইচ্ছার কথা বলেছেন। একবার ভাবুন, একটা দেশের রাষ্ট্রপতির পদের যে মর্যাদা, তার সাথে এই আচরণটা কি আদৌ যায়? একজন রাষ্ট্রপ্রধানের এমন আচরণ এর আগে কখনো দেখাই যায়নি, যা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আসলে এই কাজগুলো শুধু তার ব্যক্তিগত আচরণের বিষয় না, বরং এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাষ্ট্রপতির পদের জন্য যে নিরপেক্ষতা আর গাম্ভীর্য দরকার, সেই উপলব্ধিটাই হয়তো তার মধ্যে ছিল না। তাহলে পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে আমরা কোন জিনিসটা দেখতে পাচ্ছি? সেটা হলো মেরুদণ্ড, মানে চারিত্রিক দৃঢ়তা। একজন নেতার আসল পরিচয় তো এটাই, তাই না? এই মেরুদণ্ডই ঠিক করে দেয় তিনি কেমন নেতা হবেন। একদিকে আমরা দেখছি এমন একজন নেতা যিনি নীতির জন্য নিজের সরকারের বিরুদ্ধেও দাঁড়াতে ভয় পান না, আর ঠিক তার উল্টো দিকে আর একজন নেতা যার কাছে তার রাজনৈতিক বসকে খুশি রাখাই সবচেয়ে বড় দায়িত্ব। দুটো একদম ভিন্ন চিত্র, তাই না? এই যে আমরা তুলনা করছি, এটা কিন্তু শুধু কথার কথা না। নেতৃত্বের এই দুই ধরনের দর্শনের মধ্যে যে পার্থক্য, সেটা একটা দেশের জন্য, বিশেষ করে সংকটের সময়, মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। আর এটাই মূল বিষয়। কারণ নেতৃত্বের দুর্বলতা শুধু একজন ব্যক্তির দুর্বলতা থাকে না, এটা পুরো জাতির জন্য সংকট তৈরি করে। যখন দেশ একটা ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, যখন রাষ্ট্রপতির ভূমিকা রাখাটা সবচেয়ে জরুরি ছিল,
ঠিক তখনই তিনি কোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারলেন না। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে। যদি সেই সময়ে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের মতো একজন শক্ত মেরুদণ্ডের মানুষ থাকতেন, তাহলে কি দেশটাকে এই সহিংসতা আর অস্থিতিশীলতা থেকে বাঁচানো যেত না? শেষ পর্যন্ত এই দুই শাহাবুদ্দিনের গল্পটা আমাদের সবার সামনে একটা মৌলিক প্রশ্ন রেখে যায়, আর তা হলো, একটা দেশের সর্বোচ্চ আসনে বসা মানুষটার কাছে আমাদের আসলে কি চাওয়া উচিত? একজন নাগরিক হিসেবে আমাদের দাবিটাই বা কি হওয়া উচিত? আর এই পুরো আলোচনা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা খুব সহজ কিন্তু অনেক গভীর। একটা দেশকে তারাই গড়তে পারে যারা সহযাত্রী হয়ে মানুষের হাত ধরে পাশে দাঁড়ায়, তারা নয় যারা প্রভুর পায়ে মাথা নত করে।